শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার রাষ্ট্র সংস্কার নিয়ে মন্তব্য করলেন মঈন খান। ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে পারেন তারেক রহমান এবং সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি তাসনুম বায়ুষী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদের শুরুতেই থাকছে বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে বিশেষ আয়োজন। দুর্জয় দেশ, দুর্জয় মাটি। মুক্তিযুদ্ধের ইতিহাসে 11 ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন যশোরের স্বাধীন বাংলাদেশের কোনো মুক্তাঞ্চলে প্রথমবারের মতো জনসভার আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে মামুনুর রহমানের প্রতিবেদনে। এই দিনে জনসভায় প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আজ যশোর যেমন মুক্ত, সমগ্র বাংলাদেশও তেমন মুক্ত হবে খুব শিগগিরই। আমাদের পরবর্তী কাজ হবে দেশ পুনর্গঠন করা। 11 ডিসেম্বর ভোর 4টার দিকে আল বদরের অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিন ও চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খানের নির্দেশে পিপিআই এর প্রধান প্রতিবেদক ও কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিসের প্রতিবেদক সৈয়দ নাজমুল হককে পুরানা পল্টনের বাসা থেকে তুলে নিয়ে যায় আল বদর বাহিনী। 11 ডিসেম্বর দুপুর 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। 11 ডিসেম্বর তেজগাঁও বিমানবন্দরের জাতিসংঘের অনুরোধে বিমান হামলা বন্ধ রাখে ভারতীয় বিমান বাহিনী। 11 ডিসেম্বর সন্ধ্যায় যৌথ বাহিনী বগুড়া রংপুর মহাসড়কের মধ্যবর্তী গোবিন্দগঞ্জে শক্তিশালী হানাদার ঘাঁটির উপর আক্রমণ চালায়। সারারাত যুদ্ধের পর হানাদার বাহিনী ভোরের দিকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 11 ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাটে প্রচণ্ড সংঘর্ষের পর হানাদার বাহিনীর আরেকটি ব্রিগেডের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এরপর তারা অস্ত্র ও গোলাবারুদ ফেলে টাঙ্গাইলের দিকে পালিয়ে যেতে শুরু করে। 11 ডিসেম্বর চট্টগ্রামের ফটিকছড়িতে পাকিস্তানি হানাদার বাহিনীর এক কোম্পানি ইপিসি, এপি ও 24তম ফ্রন্টিয়ার ফোর্সের কিছু সেনার একটি ঘাঁটির উপর ক্যাপ্টেন গাফফারের নেতৃত্বে 4th বেঙ্গলের মুক্তিযোদ্ধা দল আক্রমণ চালায়। এ সময় হানাদার বাহিনী পালিয়ে যায়। 11 ডিসেম্বর চান্দিনার হারং উদালিয়ায় মুক্তিবাহিনীর ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় 6 হানাদার সেনা করতলা গ্রামের কেওড়াতলায় আটকে যায়। পরে হানাদার সেনাদের গুলিতে 2 মুক্তিযোদ্ধা সহ মোট 6 জন শহীদ হন। এক পর্যায়ে হানাদার বাহিনীর গুলি শেষ হয়ে গেলে 6 জন হানাদার সেনা গণপিটুনিতে নিহত হন। 11 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আশুগঞ্জ ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে তারা ভৈরব ব্রিজ উড়িয়ে দেয়। এভাবে বাংলাদেশ এগিয়ে যেতে থাকে তার চূড়ান্ত লক্ষ্যে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে। আজ বুধবার সকাল 10:30টার দিকে রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভার সময় প্রধান উপদেষ্টা এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। এটা হওয়ার কথা না। আপনাদের ফসল, ফল ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে আপনাদের এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়। আর এ কারণে সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এখন সরকারি ক্রয় কমিটির বৈঠক ঘন ঘন হয়। ক্রয় কমিটির মিটিং করে অত্যাবশ্যকীয় জিনিস বা জরুরি বিষয়ে দ্রুত অনুমোদন দেওয়া হয়। এই সরকার মোটামুটি কর্মব্যস্ত, এটা তার প্রমাণ। এত ঘন ঘন মিটিং আমি আগে দেখিনি। তিনি বলেন, বাজারে আলুর দাম বাড়লেও অন্য জিনিস সাশ্রয়ী হয়েছে। দাম বাড়ার বিষয়টি সবাই বলে, কিন্তু দাম কমারটা বলে না। বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব নয়। বাজারে এমন একটা জিনিস, একটার দাম কমবে, একটার দাম বাড়বে। বুধবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বেকসুর খালাস পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে জানার আগ্রহ বেড়েছে। এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার আসছে এ ধরনের প্রচারণা চালাচ্ছেন। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কবে ফিরবেন সে ব্যাপারে এখনো নিশ্চিত কোনো দিনক্ষণ পাওয়া যায়নি। তারেক রহমানের বিরুদ্ধে যে ৫টি মামলার সাজা হয় তার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন, বাকি 4টি মামলা বিচারাধীন রয়েছে। দ্রুততম সময়ে সব মামলার খালাস পেলে জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে বিএনপিতে আলোচনা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের প্রাথমিক, মাধ্যমিক সহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার শাসনামলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বিশেষ পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনাবেচা হয়েছে। মঙ্গলবার বিকালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে। শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা। আওয়ামী লীগ আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরি পায়নি। ছাত্র জনতাই দেখিয়ে দিয়েছে কোন ধরনের বৈষম্য এই বাংলায় ঠাঁই হবে না। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের সব শ্রেণীর ভোক্তা। চাল, ডাল, ভোজ্য তেল, ডিম, মাছ, মাংস সবকিছুর দামে আর্থিক চাপ সামলাতে কষ্ট হচ্ছে ভোক্তার। সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। আলুর কেজি উঠেছে ৮০ টাকায়, মৌসুমেও পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। সরবরাহ কমিয়ে উধাও করা হয়েছে সয়াবিন তেল। দু একটি বাদে সবজির কেজি ৬০ থেকে ৮০ টাকা, কিছু সবজি ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলেও সিন্ডিকেট ভেঙে ভোক্তাকে স্বস্তি দিতে পারেনি, বরং বিভিন্ন সময় শুল্ক ছাড় ও পণ্যের দাম বাড়িয়ে মূল্য ঘোষণা করে চক্রকে সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও তারা কোনো সমাধান দিতে পারছে না। এমন পরিস্থিতিতে আয়ের সঙ্গে ব্যয় সামলাতে পারছে না দেশের আপামর মানুষ। এবার আন্তর্জাতিক সংবাদ। বাশার আল আসাদের শাসনের অবসানের পর ইসরায়েল এখন সিরিয়ার পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছে। বিশ্লেষকদের মতে, সিরিয়ার যে পরিবর্তনই হোক না কেন তা ইসরায়েলের সামনে সুযোগ এবং ঝুঁকি দুটো এনে দেবে। গত সপ্তাহান্তে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় ঢুকে শতাধিক জায়গায় আক্রমণ করেছে বলে মনিটরিং গ্রুপগুলো জানিয়েছে। মূলত সিরিয়ার সামরিক পরিকাঠামোর ওপরই আক্রমণ করেছে ইসরায়েল, যার মধ্যে আছে বিমান ঘাঁটি, রকেট নিয়ে গবেষণা কেন্দ্রগুলো এবং যেসব জায়গায় রাসায়নিক অস্ত্র মজুদ রাখা হতো বলে অভিযোগ। সিরিয়ার রাজধানী দামেস্কের একাধিক জায়গায় হামলা করেছে ইসরায়েলের যুদ্ধবিমান। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সোমবার জেরুজালেমে বলেছেন, আমরা স্ট্র্যাটেজিক ওপেনিয়ন সিস্টেমের উপর আঘাত হানতে চলেছি। সিরিয়ার যে রাসায়নিক অস্ত্র আছে বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট আছে তা ধ্বংস করতে চেয়েছি। আমরা চাই এসব অস্ত্র যেন কট্টরপন্থীদের হাতে না পড়ে। এবার বিনোদনের সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ার বিখ্যাত স্কিন কেয়ার ও কসমেটিক্স ব্র্যান্ড সেভি বাংলাদেশ লঞ্চিং ইভেন্ট ও সেভি অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর ৫ তারকা হোটেলে বসেছিল এই অনুষ্ঠানের প্রথম আসর। এটি আয়োজন করেছে আইসি ফিল্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুর আলম, সেভি মালয়েশিয়ার পরিচালক লিচিক চুং, হোন আং লেং ও লিসক্স পাও, সেভি মালয়েশিয়ার ম্যানেজার লাই ইউ এবং সেভি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিশির সর্দার সহ আরও অনেকে। এবার খেলাধুলার সংবাদ। রিয়াল মাদ্রিদের তারকা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাটালান্টার বিপক্ষে প্রথমার্ধেই দুর্দান্ত এক গোল করে ৫০তম চ্যাম্পিয়ন্স লিগ গোলের অসাধারণ কীর্তি গড়েন। তবে এরপর তিনি দুঃসংবাদ পান। ৩৫তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে। ম্যাচের সময় কোনো সংঘর্ষ ছাড়াই তার পা উড়ুতে অস্বস্তি অনুভব করেন এমবাপ্পে। যদিও তিনি নিজে হাঁটতে সক্ষম ছিলেন, তবু তাকে বদলি হিসেবে তুলে নেওয়া হয়। তার জায়গায় রদ্রিগো মাঠে নামেন।
ক্লাব সূত্রে জানা গেছে এমবাপ্পে বুধবার বিস্তারিত পরীক্ষার মাধ্যমে তার ইনজুরির অবস্থা নির্ধারণ করবেন। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলস্তি বলেন, এমবাপ্পের বা উরুতে অস্বস্তি ছিল, এটা গুরুতর নয় বলেই মনে হচ্ছে, তবে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি স্প্রিন্ট নিতে পারছিলেন না, তাই তাকে তুলে নিতে হলো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার রাষ্ট্র সংস্কার নিয়ে মন্তব্য করলেন মঈন খান। ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে পারেন তারেক রহমান। এবং সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।